আলোকে সুয়েসি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩৭। বাক্য শেষ করার আগেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জায়ান। নাক বেয়ে দুফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়তেই চারদিক থেকে ছুটে এলো মানুষজন। মার্কো তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে জায়ানকে নিজের বুকে তুলে ধরল। জায়ানের নাক বেয়ে অনবরত শীতল রক্ত বেরোচ্ছে। মুহূর্তে যেন হাত পা ঠান্ডা হয়ে জমে গিয়েছে। জায়ানের হাতের তালু ঘষতে ঘষতে মার্কো চিৎকার করে উঠল, কল দ্য অ্যাম্বুলেন্স রাইট নাও। মার্কো শুকনো ঢোক গিলে নেয়। মার্কোর পুরো শরীর ঘেমে উঠেছে। লম্বা লম্বা ঘাড় সুই চুল বেয়ে ঘাম ঝরে পড়ছে। এক নাগাড়ে জায়ানকে ডেকে চলেছে। কাঁপা কাঁপা হাতে জায়ানের গাল স্পর্শ করে। জায়ান, প্লিজ ওপেন ইওর আইস, ওপেন ইওর আইস, ড্যাম ইট। স্টেজের ওপর থেকে রেহমান পাশা ছুটে এলেন। ফোন বের করে হাতে নাম্বার ডায়াল করছেন। দ্রুত এসো, ফাস্ট, ইমিডিয়েটলি। কিছুক্ষণের মধ্যেই ইমার্জেন্সি মেডিকেল টিম এসে পৌঁছায়। পরিস্থিতি এখন গাড়ি ব্লাস্ট থেকে সরে জায়ানের দিকে। অন্যদিকে ফায়ার সার্ভিস টিম এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুরো গাড়ি পুড়ে চুপসে গিয়েছে। গাড়ির ভেতরে কেউ থাকলেও বা তার অস্তিত্ব পাওয়া যাবে বলে মনে হয় না। মাংস গলে শুধু পোড়া হাড়গুলো হয়তো বা অবশিষ্ট থাকবে। অন্যদিকে পাখির ঝাঁকের মতো মেডিকেল টিম এসে হাজির। স্ট্রেচারে জায়ানকে তোলা হচ্ছে। পাশে দাঁড়িয়ে জায়ানের হাত শক্ত করে ধরে অ্যাম্বুলেন্সের দিকে ছুটছে মার্কো চোখের। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। ছিন্ন, কাঁপা, বুক ফাটানো একটা চিৎকার দিয়ে প্রায় দৌড়ে এদিকে ছুটে আসছে। আর কেউ না, লিয়ানাই। দূর থেকে শুধু দেখতে পাচ্ছে স্ট্রেচারে করে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। এত লোকজনের পর ভিড়ে ঠিক মতো দেখা যাচ্ছে না। তবে স্ট্রেচার থেকে ঝুলে থাকা হাতটার দিকে দৃষ্টি পড়তেই বুঝতে আর বাকি থাকলো না এটা তার জায়ানি। হাতে চকচক করা সিলভার কালারের ব্রেসলেট। লিয়ানা কি করেই বা না চিনবে। মার্কো আর রেহমান পাশা সকলে মিলে জায়ানকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে গাড়ি স্টার্ট করে হাসপাতালের দিকে রওনা হয়। পেছন থেকে খরগোশের ন্যায় লাফিয়েও এসেও যেন আর একটিবারের জন্য জায়ানের দেখা মিলল না লিয়ানার। পেছনে নাদিয়া। দুজনের মুখে আতঙ্কের ছায়া। লিয়ানার নিঃশ্বাস যেন থেমে থেমে আসছে। সিল্কি চুল উঠছে হাওয়ায়। আধ ঘন্টা আগের সময় লিয়ানা তখন গাড়ির ভেতর বসে আছে, ঠোঁটে মৃদু হাসি, ইঞ্জিনের শব্দ, বাতাসে পেট্রোল আর ধোঁয়ার গন্ধ। একবার ভাবলো বের হবে, আবার ভয়ও হলো। শুধু শুধু লোকটাকে রাগিয়ে লাভ নেই। রেগে মেগে আবার না খ্যাপাসারের মতো শিং দিয়ে তাকে গুঁতো না মেরে দেয়। লিয়ানা ভেঙচি কেটে ফিসফিস করে ওঠে, শয়তান বজ্জাত লোক, শরীরে শুধু তেজ ভরা। উফ! লিয়ানা না জায়ানকে দিনের বেলা কন্ট্রোল করতে পারে আর না রাতের বেলা। মানে সবই জায়ানের হাতে। শরীরে শুধু হাই ভোল্টেজের কারেন্ট অন হয়ে থাকে সর্বদা। লিয়ানা ঠোঁট গোল করে নাক কুচকিয়ে হাসলো। নো প্রবলেম মিস্টার জাওরা খান। একবার শুধু রাতে আপনাকে কন্ট্রোল করার উপায়টা রিসার্চ করি, দেন এমন মজা দেখাবো, পা ধরে বসে থাকতে বাধ্য হবেন। বলেই লিয়ানা হাত দিয়ে নিজের চুল উড়িয়ে দেয়। ঠিক তখনই নাদিয়া এসে জানালায় টোকা দিল, কাম উইথ মি প্রিটি। নাদিয়াকে দেখে লিয়ানা মৃদু হাসল। আহ নুরি আপু, কোথায় যাবে? তোমার গুণধর বন্ধু আমাকে হুমকি দিয়ে গিয়েছেন এক পাও যেন এখান থেকে না নড়ি, না হলে আস্ত গিলে খাবে। লিয়ানার মুখশ্রী এমন করুণ দেখে নাদিয়া ফিক করে হেসে দিল। কি ভয়টাই না পায় মেয়েটা জায়ানকে। নাদিয়া লিয়ানার কপালে দু আঙুল দিয়ে টোকা মেরে বলে, আরে এসো, আমি ম্যানেজ করে নিব। এভাবে বসে থাকলে বোর হয়ে যাবে, জায়ানদের লেট হবে আসতে। লিয়ানা গাড়ি থেকে নেমেই প্রশ্ন ছুড়ে দিল, কোথায় যাব? নাদিয়া লিয়ানার কাঁধে হাত জড়িয়ে হাঁটা দিল। পাশে একটা আইসক্রিম ক্যাফে আছে, ওখানে। লিয়ানা হেসে মাথা নাড়ল। ওকে, আমি কিন্তু আমেরিকান আর মিন্ট আইসক্রিম খাবো। এখানে তো ক্যালিফোর্নিয়ার আমেরিকানও পাওয়া যাবে। অবশ্যই, হোয়াই নট। দুজনেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ক্যাফের কাছে চলে আসে। আইসক্রিম ক্যাফে, রাস্তার কোণে, ছোট্ট কিন্তু দারুণ সাজানো। সেই ক্যাফেটার কাচের দরজায় লেখা, পিঙ্ক ফ্লাশ, স্ক্রপ অফ হ্যাপিনেস। লিয়ানা ভেতরে ঢুকতেই চোখে পড়ল নরম গোলাপি আর সাদা রঙের দেওয়াল। তাতে টাঙানো ছোট ছোট ফ্রেমে লেখা মিষ্টি উক্তি, হ্যাপিনেস ইজ মেল্টিং ইন ইয়োর মাউথ, লাইফ ইজ বেটার উইথ স্প্রিংলেস। কাউন্টারের পেছনে চকচকে স্টিলের আইসক্রিম মেশিন, পাশে রং বেরঙের টপিংস, চকো চিপস, ক্যান্ডি, বাদাম আর গোলাপি হালকা ভ্যানিলা আর ক্যারামেলের ঘ্রাণে পুরো দোকানটা ভরে ছিল। ক্যাফেটা একজন বৃদ্ধা চালায়। এই দোকানটার বয়স প্রায় 25 বছর। প্রতি বছর নতুন করে ডেকোরেশন করান তিনি। লিয়ানা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ক্যাফেটা দেখতে লাগলো।
এক কোণে রাখা ছিল দুটো নরম কুশন দেওয়া সিট। সেখানে লিয়ানা আর নাদিয়া বসলো। বৃদ্ধা মহিলাটি টেবিলে এনে রাখলো দুটো কাপ, একটাতে মিন্ট আইসক্রিম, আরেকটাতে আমেরিকানো। লিয়ানা আমেরিকানো খেতে খেতে নাদিয়াকে কিছুটা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তোমার ফ্যামিলিতে কে কে আছে? তুমি তো আমাদের দেশি। জানি না, কেউ নেই। আমি বড়ই হয়েছি ফ্রান্সের অনাথ আশ্রমে। কখনো কেউ কোনোদিন দেখা করতে আসেইনি, তাহলে কিভাবে জানবো কে আছে নাকি না? লিয়ানা বাকরুদ্ধ হয়ে পড়ল। এভাবে সরাসরি জিজ্ঞেস করা মোটেও উচিত হয়নি। এত বোকা কেন সে? শুধু শুধু নুরিয়াপুর মন খারাপ করালো। নাদিয়া হাসলো। লিয়ানা যেন রিগ্রেট ফিল না করে লিয়ানার চুলে হাত বুলালো। জোরপূর্বক হেসে জবাব দিল, পৃথিবীতে কত শত রং বেরঙের মানুষ আছে, আমরা কেবল মানুষের বাহ্যিক রংটাই দেখতে পাই। ভেতরের লুকায়িত রংটা কেবল সৃষ্টিকর্তার কাছে দৃশ্যমান। তবে হাস্যোজ্জ্বল মানবের মনেই যে লুকায়িত থাকে আকাশসম যন্ত্রণা। নাদিয়া বৃদ্ধা মহিলাটির দিকে ইশারা করে দেখালো, ওই যে দেখছো উনি। না কানে শুনতে পায় আর না কথা বলতে পারে। তাও সুখী, কারণ মিথ্যা দুনিয়ার শব্দ তার কান অবধি পৌঁছাই না। আপু, ঠিক বলেছ। লিয়ানা কেঁদে ফেলল। অল্পতে কেঁদে ফেলা একটা বদ অভ্যাস তার। কেন যে একটুতেই এত ইমোশনাল হয়ে যায় নিজেও বুঝতে পারে না। কষ্ট ঠিকমতো অনুভব করার আগেই চোখে অশ্রু টলমল করতে থাকে। এত দুর্বল হৃদয় নিয়ে মহা মুশকিলে ফেঁসে আছে। ওই পুলিশ বেটা তো ভুল কিছু বলেনি, ঠিকই তো। জায়নার সে মুদ্রার এপিঠ ওপিঠ। নাদিয়া কপালে হাত রেখে চিন্তায় পড়ে গেল। আহা, এই মেয়েকে কিছু বলাও দেখছি ভুল। লিয়ানা ঠোঁট উল্টালো। ঠিক তখনই দূর থেকে একটা তীব্র বিস্ফোরণের শব্দ। বুম! মুহূর্তেই পুরো শহরটা যেন কেঁপে উঠল। বাতাসে আগুনের লেলিহান শিখা দেখা গেল। ক্যাফের ভেতর ধোঁয়া ঢুকে পড়ছে, সবাই ছুটছে চিৎকার করে। লিয়ানা আর নাদিয়া তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে দেখলো দূরে জায়ানের লাল রেসিং গাড়িটা আগুনে জ্বলছে। ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে পুরো গ্রাউন্ড। লিয়ানার মুখ থেকে একটাও শব্দ বেরোলো না, গলা যেন কথায় আটকে আসছে। তার চোখ শুধু স্থির হয়ে আছে সেই আগুনের দিকে। লিয়ানার ঠোঁট কাঁপছে, চোখে জল আর তীব্র বেগে পড়তে শুরু করে। নাদিয়া লিয়ানার হাত শক্ত করে ধরে তারপর দুজনেই ছুটে চলল গ্রাউন্ডের দিকে। উনি ঠিক আছে তো আপু? আমার উনি। জ্যান্ত গাড়িতে নেই লিয়ানা, গাড়িতে তুমি ছিলে। থ্যাঙ্কস গড তুমি বেঁচে গিয়েছো। চারপাশে তখন ধোঁয়ার চিৎকারে ভরে গেছে। মানুষের ভিড়, গরম বাতাসে পুড়ে যাওয়া রবারের গন্ধ, আর দূরে বিস্ফোরিত গাড়িটার কালো ধোঁয়া আকাশে উঠে গেছে। লিয়ানা ধপ করে মাটিতে বসে পড়ে, দুই হাঁটু ভাঁজ করে বুকের কাছে হাত রেখে কাঁদতে থাকে অনিয়ন্ত্রিতভাবে। তার কান্নাটা যেন নিস্তব্ধতাকেও কাঁপিয়ে দেয়। মুখ দিয়ে বের হয় টুকরো টুকরো শব্দ। হে আল্লাহ, মাবুদ, কেন তুমি আমায় এত পরীক্ষার মধ্যে ফেলছো? কোন পাপে শাস্তি পাচ্ছি? ওনার যেন কিছু না হয়। ওনার রুহের বদলে তুমি আমার আমার রুহটা নিয়ে নাও। মৃত্যুটা যেন আমারই আগে হয়। নাদিয়া পেছন থেকে ছুটে এসে লিয়ানাকে জড়িয়ে ধরে। চোখে ভয়, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। কি হলো জায়ানের? আপাতত মন শক্ত করে লিয়ানাকে শান্ত করতে হবে। লিয়ানা, উঠো, দাঁড়াও। ওঠো, কিছু হয়নি জায়ানের, কিছু হবেও না। লিয়ানারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিছু না হলে অ্যাম্বুলেন্সে করে কোথায় নিয়ে গেল ওনাকে? চলো আমার সাথে, বি স্ট্রং। লিয়ানা তবু মাথা নাড়ে না। নাদিয়া লিয়ানাকে ধরে নিজের বাইকে উঠিয়ে দেয়। ইঞ্জিন স্টার্ট হতেই বাইকের হেডলাইটের আলো ছিঁড়ে ফেলে ধোঁয়ার ঘন পর্দা। আর লিয়ানা কাপা হাতে জোরে ধরে থাকে নাদিয়ার কাঁধ। বাইকটা গর্জে উঠে ছুটে যায় হাসপাতালের দিকে। প্যারিস সেন্ট লুই হাসপাতাল। চারপাশে সাইরেনের আলো লাল নীল হয়ে ঘুরে বেড়াচ্ছে। গেটের সামনে এখনো সাংবাদিকদের ভিড়। নাদিয়া বাইক থামায় হঠাৎ। লিয়ানা পেছন থেকে প্রায় লাফিয়ে নেমে আসে। চুল এলোমেলো, চোখ লাল হয়ে ফুলে উঠেছে। পোশাক ধুলোয় মলিন, নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাকভাবে। তবু সোজা দৌড়ে ঢুকে যায় জরুরি বিভাগের ভেতর। জায়ান, জায়ান কোথায়? কেউ আমাকে বলুন ওকে কোথায় রেখেছে। চিৎকারে ভরে যায় করিডোর। নার্সরা কেউ তাকায়, কেউ চমকে ওঠে। একটা সাদা পোশাক পরা একজন ইন্ডিয়ান ডাক্তার এগিয়ে আসে। শান্ত গলায় বলে, মিস, দয়া করে শান্ত হন। আপনি কি মিস্টার জায়ান খানের ওয়াইফ? লিয়ানা কাঁপতে কাঁপতে বলে, আমি আমি ওনার স্ত্রী। কোথায়? প্লিজ বলুন। কি উনি ঠিক আছে তো? ডাক্তার কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে বলে, মিস্টার খান এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা ওনাকে আইসিইউতে নিয়েছি। সম্ভবত প্রচণ্ড চাপের কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার হৃদযন্ত্র কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।
আবার সিপিআর দিয়ে ফিরিয়ে এনেছি, কিন্তু এখনো বিপদ পুরোপুরি কেটে যায়নি। লিয়ানার গলা শুকিয়ে যায়, মাথা ঘুরে হসপিটালের ফ্লোরে পড়ার আগেই পেছন থেকে নাদিয়া ধরে নেয়। হার্ট হার্ট অ্যাটাক। ডাক্তার মাথা নেড়ে বলেন, ইয়েস, হি টুক টু মাচ মেন্টাল প্রেশার, ওভার স্ট্রেস, এক্সোলেশন, লং এক্সপোজ টু অ্যাডারলাইন। এই জিনিসগুলো শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। ওনার শরীরের ভেতর দিয়ে সেই চাপ জমে হার্ট অ্যাটাক হয়েছে। আমরা এখন ওনার শরীর স্থিতিশীল করার চেষ্টা করছি, কিন্তু পরের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট প্রে ফর হিম। লিয়ানা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, সময় যেন থেমে যায়। আশেপাশের শব্দগুলো, সাইরেন, পায়ের আওয়াজ, মনিটরের বিপ বিপ, সব এক হয়ে যায় এক অনন্ত প্রতিধ্বনিতে। সে এক পা করে এগিয়ে যায় আইসিইউ এর কাচের দেওয়ালের দিকে। ভিতরে দেখা যায় জায়ান, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের টিউব, বুকের উপর সেন্সর লেগে আছে। মনিটরের নরম সবুজ আলোয় তার মুখটা ফ্যাকাশে, নিস্তব্ধ। বুকের ভেতরটা মনে হচ্ছে এক নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। কাছের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বুকের ওপর হাত ঠেকিয়ে অঝরে কেঁদে ওঠে। বুকের পাশের শার্টটা শক্ত করে চেপে ধরার ফলে হাতের গিঁট সাদা হয়ে ওঠে। নাদিয়া এসে লিয়ানাকে জড়িয়ে ধরতেই লিয়ানা নাদিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপাতে থাকে। এই প্রথম নিঃশ্বাসটা নিতে এতটা কষ্ট হচ্ছে তার। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। অচেতন হওয়ার আগ মুহূর্তে একটা অস্পষ্ট বাক্য বের হলো তার ঠোঁট দিয়ে, আমার সমস্ত আয়ু আপনার হোক। পিয়েমন্তে ইটালি, ফ্রান্সের শেষ সীমানার পর অবস্থিত। রাতে পিয়েমন্তে দূরের পাহাড়ের আলোক ঝলক স্পর্শ করছে শহরের রাস্তায়। চারপাশে তিমির অন্ধকার, রাস্তার পাশে ঘুমন্ত গাছগুলো হালকা হাওয়ায় দুলছে, আর তুষারগুলো কখনো কখনো অ্যালেক্সের ড্যামিন জ্যাকেটের কাঁধে পড়ছে। গত কয়েকদিন ধরে নির্ঘুমে তার চোখের নিচে কালো ছায়া ফেলেছে। দেহ ক্লান্ত, মনে অদ্ভুত বিষণ্ণতা। ইনভেস্টিগেটর মালটা যেহেতু ইটালিয়ান, তাই তার পারিবারিক খোঁজ নিতে ইতালি এসেছিল, কিন্তু 1 সপ্তাহ খোঁজেও মালটার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠোঁটে অর্ধ খাওয়া সিগারেট বিদঘুটে অন্ধকার রাস্তার মাঝে এসে তার পেটে তীব্র ক্ষুধা লেগে গিয়েছে। দুপুরে শুধু চাউমিন খেয়েছিল, বেশ, আর কিছু না। সিগারেট খেলে কি আর পেট ভরে নাকি? ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, বাসায় গিয়ে বড়সড় একটা ঘুমে দিবে এই আশায়। খুব মিস করেছে রেসিং। ভেবেছিল রেসিংয়ের আগে ফ্রান্স চলে যেতে পারবে, তার হয়ে ওঠেনি। যদিও সে প্রফেশনাল রেসার ছিল এক সময়, একটা দুর্ঘটনার পর রেসিং ছেড়ে দিতে হয়েছে। হঠাৎ অন্ধকারের কোণে কিছু ছিটমহল আলো থেকে দৌড়ে আসছে একটা ছায়া। অ্যালেক্স তার জিপের ব্রেকে পা রেখে স্পিড কমাতে থাকে। ছায়া, একটা মেয়ে এই গভীর পাহাড়ের রাস্তায় কি করছে? তার দৃষ্টির সঙ্গে মেয়েটার চোখ মিলল মাত্র, আর তখনই মেয়েটা তার গাড়ির পাশে এসে হঠাৎ ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। দেখে মনে হলো কারোর কাছ থেকে প্রাণপণে বেঁচে বাঁচাতে চাইছে। মেয়েটি রাস্তায় পড়ে যেতেই হাঁপিয়ে ওঠে। অ্যালেক্স গাড়ি থামিয়ে জিপ থেকে লাফিয়ে নেমে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। অ্যালেক্স যখন মেয়েটার দিকে এগোতে থাকে, মেয়েটা রাস্তায় হামাগুড়ির মতো বড় বড় ঢোক গেলে পিছাতে থাকে। অ্যালেক্স কিছুটা অবাক হলো, মেয়েটার সাথে কি খারাপ কিছু হয়েছে নাকি? পরনের জামার হাতার কাছের অংশটা কেমন ছেঁড়া। অ্যালেক্স হাঁটু গেড়ে বসে পড়ল মেয়েটার সামনে। হ্যালো মিস, এখানে কি করছেন? কি হয়েছে আপনার? মেয়েটা কোনো জবাবই দিল না, অতিরিক্ত ভয় পেয়ে আছে। মেয়েটার লম্বা চুলো মুখের সামনে এসে থাকার কারণে চেহারা তেমন স্পষ্ট দেখা যাচ্ছিল না। অ্যালেক্স ভ্রু কুঁচকে মেয়েটার চুল মুখ থেকে আলতো করে সরাতেই দুজনের দৃষ্টি একত্রিত হয়। শ্যামবর্ণের মুখশ্রীর দিকে তাকাতেই অ্যালেক্সের মায়া হলো মেয়েটার জন্য। সাথে সাথে অ্যালেক্স নিজের আইডি কার্ডটা বের করে মেয়েটার মুখের সামনে ধরে বলে, নাও টেল মি হু আর ইউ। অ্যালেক্স আইনের লোক দেখে মেয়েটা যেন প্রাণ ফিরে পায়। হামাগুড়ি দিয়ে অ্যালেক্সের কাছে এসেই তার জ্যাকেট জড়িয়ে ধরে ফেলে। মেয়েটার এমন আচরণে অ্যালেক্স কেসে ওঠে, চোখ মুখ খিচে সরিয়ে দেয়, ঠোঁট গোল করে বাতাস বের করে বলে, হোয়াট দা? এই মেয়ে, শুনতে পাওনি? কে তুমি? জিনভূত হলে আগে বলে দাও, জীবন বাঁচিয়ে কেটে পড়ি। মেয়েটা নিরুত্তর দেখে অ্যালেক্স রেগেমেগে উঠে দাঁড়িয়ে গাড়ির দিকে হাঁটা দিতে গেলে মেয়েটা আচমকা এসে তার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, প্লিজ হেল্প মি, প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। একটু থেমে চোখের জল মুছে, ওরা খুবই বাজে লোক। আপনি কি জানেন এটা কোন জায়গা? ইতালি। ইতালি নামটা শুনতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে পড়ে, অ্যালেক্সের জ্যাকেটের কোণা শক্ত করে ধরে বলে, আজকের রাতটা আমায় একটু সাহায্য করুন প্লিজ। অ্যালেক্সের পিছনে ফিরে মেয়েটার দিকে এক পা করে এগোতে থাকে।
মেয়েটা পিছাতে থাকে, ডাগর ডাগর নয়নে তাকায়। অ্যালেক্স একটা বাঁকা হাসি টানে। আর ইউ সিরিয়াস? হোয়াট? অ্যালেক্স এবার হাত উঁচিয়ে আঙুল দিয়ে জিপের দিকে ইশারা করে বলে, ইউ আর নট মাই টাইপ। ভয় পেও না, উঠে বসে পড়ো। মেয়েটা একটু সাহস জুগিয়ে গুটু গুটু পায়ে জিপের দিকে এগিয়ে উঠে বসে পড়ে। হাতে আর কোনো উপায় নেই, তার সাথে না গেলে এমনিতেও গুন্ডাগুলোর হাতে মরতে হবে। ইজ্জত যাবে। অনেক কষ্টে পালিয়ে বেঁচেছে। জিপে উঠে বসতেই অ্যালেক্স চুলগুলো পিছনে ব্যাক ব্রাশ করতে করতে জিপে এসে বসে পড়ে। গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখে বলে ওঠে, নাম কি? মেয়েটা তুতলিয়ে ওঠে, কাকা কার নাম? অ্যালেক্স মেয়েটার কাছে এগিয়ে ঝুঁকে পড়তেই মেয়েটা পিছনের দিকে হেলে যায়। অ্যালেক্স ঠোঁট কামড়িয়ে হাসে, সিট বেল্টটা পরিয়ে দিতে দিতে বলে, ইউ ফাকিং গার্ল, ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই। ইউ আর নট মাই টাইপ, আন্ডারস্ট্যান্ড? মেয়েটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, মেরিন ফুল। অ্যালেক্স গাড়ি স্টার্ট দিয়ে ঘাড়টা এপাশ ওপাশ করে গম্ভীর কণ্ঠে বলে, বোকা ফুল। জিপের হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে সরু রাস্তাটা আলোকিত করলো, যেন অন্ধকারকে ছিন্ন করে পথ খুলে দিয়েছে। সে গিয়ার বদলে জিপটাকে ধীরে ধীরে এগিয়ে নিল ঢালু পথে। জায়ানের হসপিটালে আজ প্রায় 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আইসিইউয়ের বেডে শুয়ে আছে জায়ান, মাথার পাশে সারি সারি তার, নাকের কাছে অক্সিজেন টিউব আর সেই যন্ত্রের শব্দ। তবে লিয়ানা এই 15 দিনে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছাড়েনি। না ঘুমিয়ে চোখের নিচে কালচে দাগ, শরীর শুকিয়ে গেছে, মুখে একরাশ নিস্তেজতা। নাদিয়ার সাথে সাথে নার্সরা বারবার বলেছে, ম্যাম একটু বিশ্রাম নিন, একটু কিছু খান। কিন্তু লিয়ানা শুধু একটি কথা বলে এসেছে, উনি আগে জেগে উঠুক। আজও ভোরের আলো ঢুকেছে জানালা দিয়ে। লিয়ানা জানালার পাশে বসে আছে নিঃশব্দে, হাতে জায়ানের সিলভার ব্রেসলেটটা ধরে রেখেছে। ঠিক তখনই হালকা পদশব্দে হসপিটালে প্রবেশ করে এলেনা। তার চোখে সানগ্লাস, মুখে হালকা ক্লান্তি, হাতে একটা বড় ব্যাগ। দূর আমেরিকা থেকে জায়ানের অসুস্থতার খবর শুনে চলে এসেছে। এলেনা এগিয়ে এসে একটু থেমে তাচ্ছিল্য সুরে বলল, হেই ইউ, কি করেছো জায়ানের সাথে? একজনকে আর কতভাবে শেষ করবে? টু মাচ। লিয়ানা অবাক হয়ে গেল। আশ্চর্য, সে কি করেছে মানে? এলেনা এমন রাফ বিহেভিয়ারের মানে বুঝে উঠতে পারল না লিয়ানা। কোনো মেয়েকে কি তার হাজবেন্ডের ক্ষতি চাইতে পারে? এলেনা লিয়ানার হাতের মাঝ বরাবর শক্ত করে চেপে ধরল। বেঁচে আছো কেন? তোমার মরে যাওয়া উচিত ছিল। তোমার না আছে কোনো যোগ্যতা জায়ানের পাশে থাকার। তুমি একটা আপদ জায়ানের লাইফের দুর্ভাগ্য, দ্যাটস ইট। শেষের কথাটুকু যেন লিয়ানার বুকের ভেতরে ছুরির মতো বিঁধল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আসলেই কি সে জায়ানের জীবনে একটা আপদ? এত বিষ মাখানো কথা সহ্য হলো না তার। এমনিতেই মন ভালো নেই, তার উপরে এসব কথা। লিয়ানা মাথাটা চেপে ধরে বলল, চুপ করুন, আপনি দয়া করে এখান থেকে চলে যান প্লিজ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই সময়ই আইসিইউয়ের কেবিনের দরজা ঠেলে এক নার্স এগিয়ে এসে বললেন, ম্যাম, মিস্টার জায়ানের চেতনা ফিরেছে। লিয়ানার মুখে দীর্ঘদিন পর হাসি রেখা দেখা গেল। লিয়ানা কাঁপা কাঁপা হাতে চোখের জল মুছে নিয়ে ভেতরে যাওয়ার আগেই এলেনা ব্যাগ নামিয়ে দৌড় দেয় রুমে। এলেনা গিয়েই জায়ানের বেডের পাশে বসে পড়ে। স্যালাইন লাগানো হাতটা ধরে ফুঁপিয়ে ওঠে। জায়ানের আঙুলের ফাঁকের ভাঁজে মুখ গুজে দেয়, তোর কষ্ট আমার সহ্য হয় না, তুই তো জানিস। মুখ বুজে আর কতদিন সহ্য করব? অনেক করে চাই তোকে ছাড়া বাঁচতে, পারছি না। চোখ খোল, তোর সব কষ্ট আমার হোক। ইওর পেইন মিন মাই পেইন। লিয়ানা আইসিইউয়ের দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখলো, বুঝলো। এলেনার প্রত্যেকটা কথা ব্যাখ্যা স্পষ্ট হলো। তাকে পছন্দ না করার কারণ তাহলে এটাই ছিল। এই মুহূর্তটা লিয়ানার জন্য সবচেয়ে যন্ত্রণার মুহূর্ত হয়ে দাঁড়ালো। চুপ করে দাঁড়িয়ে থাকলো, ভেতরে প্রবেশ করলো না। কিছু না বলে পিছন ফিরল। চোখের কোণে জল, মুখে নিঃশব্দ। ঠিক জায়ানের চোখের পাতা কেঁপে উঠল। নতুন অবস্থার মধ্যেই ঠোঁট নাড়ল হালকা করে, লিন, মাই হোয়াইট রোজ। জায়ানের মুখে লিয়ানার নাম শুনতেই এলেনা জায়ানের হাত ছেড়ে দেয়। মৃদু হেসে ওঠে, এসব তো আর নতুন কিছু না, আগেও শুনেছে, এখনো শুনছে। জায়ানের জন্য আনা সাদা গোলাপের তোড়াটা হাত দিয়ে পিষে মেঝেতে ফেলে দেয়। উঠে চলে যেতে নিলে পেছন থেকে লিয়ানা এলেনার হাতটা শক্ত করে চেপে ধরে ফেলে। হিংস্র বাঘিনীর মতো বড় বড় চোখ করে এলেনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, আগামী 24 ঘন্টার মধ্যে এই রুমের আশেপাশেও যেন না দেখি আপনাকে। রিমাইন্ড দ্যাট। এলেনার হাতটা ছেড়ে দিয়ে লিয়ানা জায়ানের কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরে ফেলে। হাত দিয়ে জায়ানের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু খায়, তারপর হাতে গালে চুমুতে ভিজিয়ে দিতে থাকে।